আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার, হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চলছে এক্সেও। সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মীদের বিক্ষোভে অফিসে অবরুদ্ধ ডিজি। তীব্র শীতে কাবু পঞ্চগড় ও চুয়াডাঙ্গা। ঢাবি ছাত্রলীগের নেত্রী নিশিতা নদী গ্রেফতার। চীনের ভিডিওকে বাংলাদেশে হিন্দু পোড়ানোর দাবি করে মিথ্যা প্রচারণা। ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে, ভেসে উঠল খুলনা রেল স্টেশনের স্ক্রিনে। শীত উপেক্ষা করে কক্সবাজারের লাখো পর্যটকের ঢল। এবং ভারতে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘর বাড়ি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারেক রহমান দমনমূলক শাসন হিসেবে অভিহিত করে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক শাসনের লড়াই এবং বাংলাদেশের দশকব্যাপী লড়াইয়ের মধ্যে মিল খুঁজে পান। তারেক রহমান লিখেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করা দক্ষিণ কোরিয়ার সাহসী জনগণের সাথে একাত্মতা প্রকাশ করছে। রাজনৈতিক নিপীড়ন মোকাবিলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান লিখেছেন, বাংলাদেশে আমরা ১ দশকেরও বেশি সময় ধরে একটি দমনমূলক শাসন সহ্য করেছি। নিপীড়ন মোকাবিলার জন্য ব্যথা সইতে হয়। যে পরিমাণ ধৈর্য ও দৃঢ় সংকল্প দরকার হয় তা আমরা গভীরভাবে অনুভব করতে পারি। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হয়। সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন হর্তা। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। প্রেসিডেন্ট হর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ ১৯ সদস্যের প্রতিনিধি ঢাকা এসেছে। সফরের তৃতীয় দিনে ১৬ ডিসেম্বর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। অনিয়ম ও ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের ১২ জন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কার্য পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। বিডিআর হত্যা নিয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃতদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার। এর আগে ২ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছে। পরে দুপুরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ। শুধু ফেসবুক নয়, আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও চলছে বাংলাদেশের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আক্রান্ত মূলত এমন ভুয়া তথ্য বেশি ছড়ানো হচ্ছে সেখানে। অপতথ্য ছড়াতে এক্সের নতুন আইডি খোলার হার বেড়েছে ২১৪%। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এরকম অপতথ্য ছড়ানোর হার অস্বাভাবিক বেড়েছে। ভারত ভিত্তিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে এমন অপপ্রচার বেশি ছড়ানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন।
একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আউটসোর্সিং এর ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় বিক্ষুব্ধ কর্মীরা অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমানকে অফিসে অবরুদ্ধ করে রেখেছেন। কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রে চাপ ক্রমশ বাড়ছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না। উত্তেজিত কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাব দাবি করেন। এদিকে অবরুদ্ধ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন। তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড় ও চুয়াডাঙ্গার জনজীবন। টানা ৩ দিন ধরে এই দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজ সকাল ৬টায় দুই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। এদিকে শীতের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম থাকায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রিকশা চালকদের। এছাড়া শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বেশিরভাগই ঠান্ডা ও সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সাবেক সহ সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিন গত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও প্রচার করে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করে প্রচার করা হয়েছে, যা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ। ছড়িয়ে পড়া ওই ভিডিওটি চীনে হ্যালোউইন উদযাপনের বলে জানিয়েছে তারা। রিউমার স্ক্যানার জানায়, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয়। এই দৃশ্যটি অন্তত ৬ বছর আগে চীনে হ্যালোউইন উদযাপনের। ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা প্রকাশ করা হয় খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডে, স্টেশনের মূল ফটকে। এ ঘটনা ঘটে শনিবার রাত 8:30টার দিকে। উপস্থিত ছাত্র জনতা জানায়, খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা প্রকাশের ভিডিও ছড়িয়ে পড়ে। এটি দেখার পরই স্থানীয় ছাত্র জনতা অবস্থান নেয় খুলনা রেল স্টেশনে। উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষুব্ধরা এ ঘটনায় ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলাহ হোসেন সেন্টুকে পুলিশে দেয়। শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে লাখো পর্যটকের ঢল। হোটেল মোটেলে রুম মিলছে না। বার্ষিক পরীক্ষা শেষ ও টানা ছুটিতে মুখর সৈকত শহর কক্সবাজার। মৌসুমে শত কোটি টাকার ব্যবসার আশা হোটেল মালিকদের। শীত উপেক্ষা করে সাগরের নোনা জলে গা ভাসাচ্ছে শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সীরা। সৈকতের লাবণী বীচ থেকে কলতালি হয়ে হিমছড়ি ইনানি পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখর। নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে ভারতের রাজধানী দিল্লির কাছের বাসিন্দা ও হিসাবরক্ষক শহীদ মালিকের কথা উল্লেখ করা হয়েছে। 2022 সালের অক্টোবরে তার একটি বাড়ি ভেঙে ফেলা হয়। 2 বছর ধরে তার বাড়ি সহ আরো 2 ডজন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সঙ্গে কাজ করছেন তিনি। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানীতে নগর পরিকল্পনা, আবাসন ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনার একটি সংস্থা কোনো জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই ওই বাড়িগুলো ভেঙে ফেলে। শহীদ মালিক জানান, তার একটি রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে এবং অন্যটি তার নিজের বাড়ির জন্য। মামলাগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। তার অভিযোগ উপস্থাপন করার সুযোগও পাননি।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।